এই শুন স্যার, দেখো গত ক্লাসে তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো রাশি সংজ্ঞা দিচ্ছিলাম না? তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো রাশির যে সংজ্ঞা দিচ্ছিলাম, সেই সংজ্ঞার মধ্যে আমরা পূর্ণ স্পন্দন, পর্যায়কাল আর কম্পাঙ্কের সংজ্ঞা দিচ্ছি মনে হয় না? দেখো তোমাদের খাতায় লেখা আছে কিনা। পূর্ণ স্পন্দন, তারপরে হচ্ছে কি পর্যায়কাল, তারপরে হচ্ছে কি কম্পাঙ্ক। স্যার মনে আছে পূর্ণ স্পন্দন কাকে বলে? তরঙ্গস্থিত কোনো কণা কোনো বিন্দু থেকে যাত্রা আরম্ভ করে আবার একই দিক থেকে সেই বিন্দুতে ফিরে আসলে তাকে আমরা কি বলি? একটা পূর্ণ স্পন্দন বলি। ঠিক আছে। পর্যায়কাল কাকে বলে? একটা পূর্ণ স্পন্দন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। এরপরে কম্পাঙ্ক। তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণা বা তরঙ্গস্থিত কোনো কণা একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে। মানে একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন কমপ্লিট করে সেটাকে আমরা কি বলি? কম্পাঙ্ক বলি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এফ দ্বারা প্রকাশ করি, স্মল এফ, রাইট? এরপরে আমরা লিখব বিস্তার। লিখো, লিখো তরঙ্গ স্থিত, তরঙ্গস্থিত কোনো কণা, তোমরা কথা না বলতা, তরঙ্গস্থিত কোনো কণা যে কোনো একদিকে তরঙ্গস্থিত কোনো কণা যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। যেমন দেখো, দেখি স্বাধীন বলতো, এটা হচ্ছে ওয়াই অক্ষ না? গুড। আর এটা এক্স অক্ষ। আচ্ছা, দেখ এখানে একটা তরঙ্গ আঁকবো, হ্যাঁ? এখন যদি না পাইতে এখন দিতাম যে, সুন্দর হয়েছে না? ইনপিং করে আসা উচিত ছিল না? একটু স্মার্টলি। থ্যাংক ইউ স্যার, ভালো লাগছে, এটা ভালো লাগছে অনেকদিন পরে। থ্যাংক ইউ। স্বাধীন, তুই মিষ্টি আজকে 2টা খাবি? হ্যাঁ না, তোমরা পরে বলে লাভ নাই, আগে বলতা তাহলে একটু কি নেওয়া যেত। স্যার দেখো, এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলি। ধরো তোমার কাছে তরঙ্গের উপরে অবস্থিত যে কোনো একটা কণা হচ্ছে এটা, হ্যাঁ? তো এটা যখন স্পন্দিত হয় বা কম্পিত হয়, উপর নিচে স্পন্দিত হয় বা কম্পিত হয়, কেমন? তখন এটা ধরো উপরের দিকে সর্বোচ্চ এতটুকু দূরত্ব উঠছে, কেমন? উপরে উঠে আবার কি নিচে নামছে, সর্বোচ্চ একটা নির্দিষ্ট দূরত্ব নামছে না? গত ক্লাসে বলছিলাম উপরে যতটুকু উঠবে নিচেও কি ঠিক ততটুকুই নামবে। ঠিক আছে। আবার সে যদি আগের জায়গায় ফিরে আসে তখন একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হবে। তাহলে এখান থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে তোমার কি? বিস্তার। এখান থেকে এই যে দূরত্ব, এটা হচ্ছে তোমার কি? বিস্তার। ঠিক আছে। অর্থাৎ এই যে কণাটা উপরে উঠতেছে নিচে নামতেছে, এখানে একটা কণা আছে না? ধরো সর্বোচ্চ কদ্দূর গেল? এই এতটুকু, ঠিক আছে কিনা? সর্বোচ্চ এই দূরত্বটুকু গেল, নিচেও কি সর্বোচ্চ এই যে এই দূরত্বটুকু গেল, এটা হচ্ছে তোমার কি? বিস্তার। মানে এখান থেকে এতটুকু, এই দূরত্বটা হচ্ছে তোমার বিস্তার এ, এখান থেকে এই দূরত্বটুকু এটা হচ্ছে তোমার বিস্তার এ। ঠিক আছে কিনা? কথা বোঝা নাই? বুঝছো? আচ্ছা, তরঙ্গস্থিত কোনো কণা যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্বটা, কারণ ও যখন মুভমেন্ট করে
তখন উপরে নিচে উঠে না, যে কোনো একদিকে হয় উপরে নতুবা নিচে, যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করবে সেটাই হচ্ছে কি বিস্তার। লিখছ? বিস্তারকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। দেখো বিস্তার মানে যে কোনো একদিকে অতিক্রান্ত দূরত্ব। মেয়েরা বলো বিস্তারের একক কি? মিটার। কারণ বিস্তার মানে তো একটা দূরত্ব, দূরত্বের একক কি? মিটার। একটু বুদ্ধি থাকতে হয় আর কি। আচ্ছা যা হোক, আইও দশা দশা ফাবিহা, তোমার কি দশা এখন? ওর দশা ছিল যে ওইভাবে তাকাইছিল। দশা মানে হচ্ছে আসলে অবস্থা। মানে আমি যখন বলছি ফাবিহার কি অবস্থা, তখন ফাবিহা কি অবস্থায় ছিল? এরকম অবস্থায় ছিল। হ্যাঁ, তারপরে হাসতেছিল, তারপর কথা বলতেছিল, বসেছিল। এটা হচ্ছে ওই মুহূর্তে তার কি অবস্থা বা দশা। দশা মানে যে কোনো মুহূর্তে কোনো একটা কণা কি অবস্থায় আছে সেটা। কি অবস্থায় আছে কণার ক্ষেত্রে এটা কিরকম হবে? কণার ক্ষেত্রে এটা হবে ওই মুহূর্তে, মনে করো একটা কণা কম্পিত হচ্ছে, তখন তুমি বললা যে এই মুহূর্তে তার দশা কি। এই মুহূর্তে তার দশা কি, এটার অর্থ হচ্ছে ওই বিশেষ মুহূর্তে কণাটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কণাটার উপর কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, কণাটার কি ত্বরণ কত, এই বিষয়গুলোই হচ্ছে কণাটা কি দশা। দেখো কণাটা যখন মুভ করে, ধরো কণাটা যখন এই অবস্থানে আসছে, তখন হুট করে মেয়েটা বলে উঠছে জয়িতা এই মুহূর্তে তার দশা কি। তাহলে কণাটা যখন কি, এই কথা শোনো, কণাটা যখন উপরে যাওয়ার সময় এই অবস্থানে থাকে, ও উপরে উঠতেছে আর কি, বলছে না এই মুহূর্তে তার দশা কি। তার মানে এই জায়গাটায় যখন কণাটা ছিল তখন তার উপর কি পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, কারণ কণাটা তো উপরের দিকে উঠতেছে। কণাটার যখন সরণ হচ্ছে তার মানে নিশ্চয়ই তার উপর বল প্রযুক্ত হচ্ছে। আর যেহেতু সরণ হচ্ছে নিশ্চয়ই কি ত্বরণ থাকবে, বল প্রযুক্ত হলে কি থাকে? ত্বরণ থাকে। তারপরে কি বেগ কত, এই বিষয়গুলো হচ্ছে তার ওই মুহূর্তে কি দশা। লিখো তরঙ্গস্থিত কোনো কণা, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। তরঙ্গ দশা, তরঙ্গস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তের গতির, মুহূর্তের যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থাকে, তরঙ্গস্থিত কোনো কণার যে কোনো মুহূর্তের গতির সম্মুখ অবস্থাকে, সম্মুখ, আচ্ছা সামগ্রিক অবস্থা লিখো তোমরা, সম্মুখ না লিখলে সামগ্রিক, যে কোনো মুহূর্তের সামগ্রিক অবস্থাকে তার দশা বলে। যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে, যে কোনো মুহূর্তের গতির সামগ্রিক অবস্থাকে তার দশা বলে। লিখছ? একটা কথা লিখো, দেখো অনুপ্রস্থ তরঙ্গটা আমরা কিছুদিন পরে মানে নেক্সট ক্লাসে পড়বো, বাট তার আগে একটু লিখে রাখো এখন। অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে ঊর্ধ্ব চূড়াসমূহ, ঊর্ধ্ব চূড়াসমূহ, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে ঊর্ধ্ব চূড়া সমূহ, অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে ঊর্ধ্ব চূড়াসমূহ বা নিম্ন চূড়াসমূহ একই দশায় থাকে। নিম্ন চূড়াসমূহ একই দশায় থাকে। লিখছ? আচ্ছা, তো তোমাদেরকে একটা বিষয় দেখায়, দেখো এটা হচ্ছে কি চূড়া, এটা হচ্ছে কি চূড়া,
ঊর্ধ্বচূড়া, খুব ভালো কথা। তুমি তো দেখি খুব ভালোই পারতো, অসাধারণ। সারা মাইম খ্যাঙ্গর সানা, দুইটা তিনটা মাই একসাথে থাকলে দুনিয়া শেষ, বিশ্বযুদ্ধ লাগে যাবে। স্যার দেখো, আচ্ছা না দি এতটুকু পর্যন্ত। হ্যাঁ দেখো, একটা নিম্ন চূড়া দেওয়ার তো সুযোগ নাই, দি দিলাম। হ্যাঁ এখানে দেখো, এ দেখো এখানে এ পয়েন্ট, এখানে এ প্রাইম। হ্যাঁ এই দুটোটা হচ্ছে ঊর্ধ্বচূড়া বা তরঙ্গ শীর্ষ। আমরা কি বলতে পারি? তরঙ্গ, স্যার এটাকে তরঙ্গ শীর্ষ বলা যায়, কি বলা যায়? ঊর্ধ্বচূড়া বলা যায়। আর এখানে এগুলোকে বলা হয় নিম্নচূড়া বা তরঙ্গ পাদ, তরঙ্গ পাদ বা নিম্নচূড়া। তো এগুলো সবসময় কি দশায় থাকে? সেম দশায় থাকে। কেমন? আবার এখানের যে পয়েন্ট, এখানের যে পয়েন্ট, এখানের যে পয়েন্ট, এগুলো কি দশায় থাকে? সমদশায়। এগুলো সবগুলো সমদশায়। উপরের এই দুইটা সমদশায়, নিচের এই দুইটা কি দশায়? সমদশায়। অর্থাৎ ওই সময়ে তাদের সরণ, ত্বরণ, বেগ, বল এগুলো কি সেম। এই অবস্থানে কণাটার যে বেগ বা ত্বরণ, এই অবস্থানেও কণাটার বেগ বা ত্বরণ কি সেম, মানে একই দশা সম্পন্ন, একই অবস্থা সম্পন্ন। এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কথাগুলো। হ্যাঁ তোমার বাসা কোথায়? দেওয়ানজি পুকুর পার, কোন জায়গায়? হ্যাঁ মাছুয়া জান্নার ওখানে। আচ্ছা স্যার লিখছো সবাই? লেখা শেষ? আচ্ছা এইবার আফরা ওর কোলের উপর উঠে যাবে কতক্ষণ পরে, তুমি একবার ওই মাথায় যাও। এখানে একটা কে জানি ছিল না? তামান্না কোথায়? আমি এই জন্যই না কাকে জানি দেখতেছি না, দেখতেছি না। আচ্ছা যাও, আমি আরো চিন্তা করছি কিরে মেয়েটাকে ধাক্কা দিয়ে ওর ওখানে চলে গেছে, মেয়েটা কোথায়? হ্যাঁ বাসীভূত হয়ে গেছে। আচ্ছা এবার আসো, দশা লিখছো না স্যার? এর পরে লিখো তোমার তরঙ্গ দৈর্ঘ্য। স্যার তরঙ্গ দৈর্ঘ্যটা লিখো তো। তরঙ্গস্থিত কোনো কণার তরঙ্গস্থিত কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে। আচ্ছা আমি একটা তোমাদেরকে কথা জিজ্ঞেস করি, আমি খুব স্লো পড়াই কিনা? হ্যাঁ বেশি আস্তে পড়ে? এখন কি তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়াইতে হবে, এটাই তো? হ্যাঁ আসেন, হ্যাঁ এটাই। তারপরে বলবে যে কি, হ্যাঁ সে বুঝে আবার। দেখি আস্তে পড়াচ্ছি, তাড়াতাড়ি পড়াবো, ঠিক আছে না? দেখছো আসলে তো। আচ্ছা তরঙ্গস্থিত কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে। এই কারণে তুমি দেখবা এত স্লো পড়ায় একটা লাভ আছে। সিলেবাস শেষ করি বা না করে, আমার এখানে 90% বা 99% স্টুডেন্ট কিন্তু কি কোনো সাবজেক্টে খারাপ করে না, কিন্তু সিলেবাস শেষ করতে পারে না, তাও কিন্তু কি কেউ খারাপ করে। তুমি দেখো, তার মানে এত স্টুডেন্ট তোমরা বলতেছো তোমাদের ক্লাসে অনেকগুলা ফেল করছে, 50%, 70%, 90%, তাহলে এগুলো কোনো না কোথাও তো পড়ে, কোথাও না কোথাও পড়ে না। তার মানে ওখানকার
পার্সেন্টেজ তুমি দেখো, পাশের হার দেখো, হ্যাঁ, তাহলে ওই জায়গার তুমি পার্সেন্টেজ দেখো আর আমার এখানে পার্সেন্টেজ দেখো। ইভেন ক্লাস 10-এ আমার এখানে যতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তোমরা পার্সেন্টেজ দেখো, বেশিরভাগই কি 1200-র উপরে। তার মানে আমার পার্সেন্টেজ অনেক ভালো সেই হিসেবে। স্লো পড়ায় কিংবা কি যেভাবেই পড়ায় না কেন, পার্সেন্টেজ একটা মারাত্মক ইস্যু। হ্যাঁ, কেউ তো খারাপ করে নাই, ভালোই তো করছে সবাই। হ্যাঁ, একটু দুইটা কি অ্যাক্সিডেন্ট মাঝে মাঝে ঘটতেই পারে, অ্যাক্সিডেন্ট কখন ঘটবে এটা স্যার কেউ বলতে পারে না। হ্যাঁ, আচ্ছা যা হোক, আসেন কি বলছি, তরঙ্গস্থিত কোনো কণার একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, আগে লিখো, পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে, পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। দেখো তাইলে এই জায়গাটায় খেয়াল করো, স্যার এখানে দেখো সবাই, ধরো এখানে একটা কণা, হ্যাঁ, এই কণাটা একবার উপরে উঠছে, ঠিক আছে, নিচে নামছে, আবার কি আগের জায়গায় ফিরে আসছে। কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন হয়েছে? একটা। এই পূর্ণ স্পন্দনটা অর্থাৎ উপরে উঠে নিচে নামছে আবার আগের জায়গায় আসছে, সময় সম্পন্ন হতে কিছুক্ষণ সময় লাগছে না, নাকি লাগে নাই? যে সময়টা লাগছে সেই সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য। সেটাকে কি বলে? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে আর সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে এতটুকু তোমার হচ্ছে একটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? নিচে লিখে রাখো, তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এটার নাম কি? ল্যামডা। হ্যাঁ, ল্যামডা। এই যে ল্যামডা, দেখ কি দ্বারা প্রকাশ করা হয়? ল্যামডা। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে একটা বিষয় দেখাই, একটু নিচে স্টার লিখছো, ল্যামডাতে চিহ্নটা দাও না। হ্যাঁ হ্যাঁ হয়েছে, গুড। এবার একটু নিচে স্টার দিয়ে লিখো তো, সমদশা সম্পন্ন লিখো, স্টার দিয়ে লিখো। খিদা লাগছে মনে হয়, দাঁড়াও আমি মিষ্টি খাওয়াবো। হ্যাঁ, সমদশা সম্পন্ন, সমদশা সম্পন্ন পরপর দুটি কণার, সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। সমদশা সম্পন্ন দুটি কণার, সমদশা সম্পন্ন পরপর দুটি কণার মধ্যবর্তী দূরত্বই হলো কি? তরঙ্গ দৈর্ঘ্য। লিখছ? স্যার দেখি স্বাধীন বলো, এখান থেকে এতটুকু এটা কি তরঙ্গ দৈর্ঘ্য না, নাকি না? এখান থেকে এতটুকু কি তরঙ্গ দৈর্ঘ্য? অবশ্যই। তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে ল্যামডা। ইয়েস অর নো? কনফার্ম? এখান থেকে এতটুকুকে আমরা ল্যামডা বলতে পারবো কিনা? হ্যাঁ পারবো। কেন? কারণ এই কণা আর এই কণা কি, মানে এই অবস্থানটা আর এই অবস্থানটা এটা সমদশা সম্পন্ন অবস্থান, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? ল্যামডা বলতে পারবো। একইভাবে এখান থেকে এতটুকু পর্যন্ত কি ল্যামডা। ইয়েস অর নো? আচ্ছা একটু দাঁড়াও, এই হিরো ভাই কথা বলতেছো কেন? দেখি একটু দাঁড়াও, আমি কিন্তু অঙ্কের জন্য পড়াই ফেলতেছি। দেখো
দেখি আমাকে বলো তো স্যার, এখান থেকে এতটুকু হচ্ছে ল্যামডা, এটা সবাই জানে। তাহলে এখান থেকে এতটুকু কি বলতো? ল্যামডা বাই 2, এটা সবাই জানো না? খুব ভালো কথা। তাইলে এখান থেকে এতটুকু পর্যন্ত এই দূরত্বটা, এটা কত? ল্যামডা বাই 4। কেমনে বলো তো? এই যে পুরাটার অর্ধেক হচ্ছে ল্যামডা বাই 2, এখান থেকে এতটুকুর অর্ধেক হচ্ছে ল্যামডা ডিভাইডেড বাই 2, আর এই পুরাটার অর্ধেক হচ্ছে কি? ল্যামডা বাই 4। মনে থাকবে? অর্থাৎ ল্যামডা বাই 2 কে যদি অর্ধেক করো কি পাওয়া যাবে? এটা ভাগ চিহ্ন না, উল্টাই দাও, 2 এর নিচে 1 আছে, 1 বাই 2 ল্যামডা বাই কত? ঠিক না? লিখে রাখো কুইক, চিত্র কি সুন্দর করে। বুঝতেছ? লিখো। মা এগুলো কি নিছো রে? ওয়াও, দেখছো? এই রাস্তা দিয়ে পাইছে মনে হয় ইয়ে। স্যার এরপর লিখো, সবার লিখা হয়েছে? চিত্র আঁকছো? আচ্ছা, তরঙ্গ বেগ লিখো। তরঙ্গ বেগ, এই তরঙ্গ বেগ লিখ না, তা আমার দিকে তাকায় আছে। লিখতে বলছি রুমল, লিখতে বলছি যে তরঙ্গ বেগ। তরঙ্গস্থিত কোনো কণা, তরঙ্গস্থিত কোনো কণা তরঙ্গস্থিত কোনো কণা নির্দিষ্ট দিকে একক সময়ে, তরঙ্গস্থিত কোনো কণা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গবেগ বলে। তরঙ্গস্থিত কোনো কণা নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গবেগ বলে। লিখছো? তাহলে মোটামুটি আমাদের সংজ্ঞাগুলো লেখা শেষ। তুমি মনে করিও না আফরা আমি এখন ছুটি দিব, আরো অনেকগুলো আছে। হ্যাঁ, এরপরে লিখো, লিখে নিচে দাগ দিবা। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। এখন যে দুইটা করাবো এই দুইটার মধ্যে একটা আসবে ওই ওদের পরীক্ষায়, শুভার্থনীদের পরীক্ষায়। কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক দেখো। কম্পাঙ্ক ও কিসের মধ্যে সম্পর্ক? পর্যায়কালের মধ্যে সম্পর্ক। এগুলো সকালবেলা করাইছিলাম, লেখা আছে, এই জন্য আর মুছি নাই আর কি। হ্যাঁ, দেখো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে যে সম্পর্ক সেটা তুমি কিভাবে বের করবা। হ্যাঁ, তো এখানে কিসের কিসের কথা বলছে? কম্পাঙ্ক আর পর্যায়কালের কথা বলছে। তো স্বাভাবিকভাবে প্রথমে তুমি কিসের সংজ্ঞা দিবা?
কম্পাঙ্কের সংজ্ঞাটা দিয়ে রাখবা, কাকে বলে? তরঙ্গস্থিত কোনো কণা একক সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, লিখলা। তারপর আরেকটা কি বলছে? পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে কি বলে? পর্যায়কাল বলে। আমি কি কোনো অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে বা কোনোভাবে বলছি যে তোমরা লিখো? তোমরা কেন লিখতেছো? যে আগে বুঝে নেন না। তো সংজ্ঞাগুলো দেওয়ার পরে আমরা পর্যায়কালকে কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে। কম্পাঙ্ককে কি দিয়ে প্রকাশ করি? এফ দিয়ে। তাহলে একটা বিষয় দেখো, ধরো টি সময়ে আমরা ধরে নিলাম টি সময়ে সম্পন্ন হয় কয়টা কম্পন? ধরো একটা কম্পন। টি সময়ে মাত্র একটা কম্পন দিছে, কে? ওই যে কণাটা। হ্যাঁ, তাহলে সেটা একক সময়ে কতটা কম্পন দিবে? 1/tটা কম্পন, ঠিক কিনা? ঐকিক নিয়ম 1/tটা কম্পন। আর স্বাধীন বলবা, দেখো আমরা কিছুক্ষণ আগে পড়ছি একক সময়ে যতগুলো কম্পন সম্পন্ন হয় তাকে কি বলে? কম্পাঙ্ক। একক সময়ে যতগুলো কম্পন সম্পন্ন হয় তাকে কি বলে? এই যে এখানে লিখছি, ঠিক কিনা? তাহলে একক সময়ে কয়টা কম্পন সম্পন্ন হচ্ছে? 1/tটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো? কম্পাঙ্ক বলতে পারি না? একক সময়ে যতগুলো কম্পন সম্পন্ন হয় তাকে তো কম্পাঙ্ক বলে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? কম্পাঙ্ক এফ বলতে পারি। ইয়েস অর নো? তাহলে আমি লিখছি, তাহলে কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে এফ ইকুয়াল টু কি? বা এফ ইন্টু টি ইকুয়াল টু কত? 1। কোনাকুনি গুণ করছি। এফ মানে কম্পাঙ্ক, টি মানে পর্যায়কাল, ইকুয়াল টু 1। ইহাই নির্ণেয় সম্পর্ক। অর্থাৎ কম্পাঙ্কের সাথে পর্যায়কাল গুণ করলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। লিখেন। এটা বুঝিস রোমান? এটা বুঝো নাই? তুই এখানে কি দেখতে হচ্ছে? তুই বল আমার লেখা বুঝতে হবে। তোকে যদি তুই আমার লেখা নিয়ে অপবাদ দিছিস, তোকে যদি আমি আর কোনোদিন ওই দরজার সামনে ওই কোনাইটাতে বসতে দেখি, তোর খবর আছে। তুই এরপর থেকে বুঝবি যে একদম সামনের বেঞ্চে। হ্যাঁ, এটাকে এখানে বহাইতে হবে। ফাবিহা, গলাইটা পেছনে কেন? দরজাটা খুলো তো। এই বান্দরগুলো 1 ঘন্টা ধরে তাহাতে আড্ডা মারতেছে। এই এই, তোরা গল্প করতে হচ্ছে না, তুই কাজ করতে হচ্ছে? তুমি কাজ করতেছো না গল্প করতেছো? তুমি কাজ করতেছো না, এদের হাতে গল্প করতেছো।
ওদেরকে ওখানে পাঠাই দে, ওদেরকে ওখানে পাঠাই, তুই গল্প কর। ওগুলো এদিকে দাও, এটা এদিকে দে। স্বাধীন, এই স্বাধীন, দরজাটা বন্ধ কর না। হ্যাঁ, লেখা শেষ। লাস্ট ওয়ান। দেখো এটা কি, এটা হচ্ছে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক। কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের মধ্যে কি সম্পর্ক, ঠিক আছে? এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এটা ভি ইকুয়াল টু এফ ল্যামডা, কেমন এটা আসতে পারে, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তো এখন দেখো, যখন তোমাকে কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য ও তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক বের করতে বলছে, তো তুমি স্বাভাবিকভাবে চাইলে প্রথমে তিনটার কি দিবা, সংজ্ঞা দিবা। তরঙ্গ বেগের সংজ্ঞাটা লিখবা, কম্পাঙ্কের সংজ্ঞাটা লিখবা, তারপর কিসের সংজ্ঞা, তরঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা একটু লিখবা। লিখার পরে দেখো কি করতেছি, লিখছি এখানে ধরি তরঙ্গস্থিত কণার, এখানে কোনো কণার তরঙ্গস্থিত কি কোনো কণার পর্যায়কাল টি এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে, ধরো তরঙ্গের উপরে অবস্থিত কোনো একটা কণার কি বললাম, পর্যায়কাল হচ্ছে টি, পর্যায়কালকে আমরা টি দ্বারা প্রকাশ করি, আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ল্যামডা দ্বারা। ল্যামডা হলে তরঙ্গস্থিত কোনো কণা একটা পূর্ণ স্পন্দন, কথা খেয়াল করিও কি বলতেছি, দেখো তরঙ্গস্থিত কোনো একটা কণা, ধরো এখানে একটা কণা আছে, এটা উপরে গেল, নিচে নামলো, আবার উপরে উঠলো, কয়টা স্পন্দন সম্পন্ন হয়েছে, একটা। তাহলে এই স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা কি বলি, পর্যায়কাল। একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেটা পর্যায়কাল। যে সময় লাগে সে সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি, তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এখান থেকে এতটুকু হচ্ছে আমার কি, বলতো এই দূরত্বটা আমার কি, তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে কি ল্যামডা। তাহলে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে হতে তরঙ্গটা কতটুকু দূরত্ব অতিক্রম করে, ল্যামডা দূরত্ব। আর পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে কত সময় লাগে, টি সময়। এই কারণে আমরা কি লিখছি, দেখো কোন কণার পর্যায়কাল হচ্ছে টি, টিকে তো আমরা পর্যায়কাল বলি, এবং তরঙ্গ দৈর্ঘ্য কি হলে, ল্যামডা হলে, টি সময়ে তরঙ্গ অতিক্রম করে কি দূরত্ব, ল্যামডা দূরত্ব। দেখাইছি এখানে, তোমাদের যদি মনে না থাকে তোমরা একটু করে চিত্র এঁকে নিবা। তাহলে একক সময়ে তরঙ্গ অতিক্রম করে কি, ল্যামডা বাই টি দূরত্ব। এখন সুবার্তে নেই বলবা স্যার, একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা কি বলি, একে দিতে চড়িয়ে, একক সময়ে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে।
তাহলে আমরা তো তরঙ্গ বেগ থেকে জানি একক সময়ে নির্দিষ্ট দিকে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাই কি বলে তরঙ্গ বেগ। তো আমি লিখছি তাহলে ল্যামডা বাই টি হলো কি তরঙ্গ বেগ। এখন তরঙ্গ বেগ ভি হলে আবার তরঙ্গ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি ভি দিয়ে, তাহলে ভি ইকুয়াল টু কত ল্যামডা বাই টি, কারণ ওইটাও তরঙ্গ বেগ ভিও তরঙ্গ বেগ, দুটোটা কি সমান, লেখা যাবে। আচ্ছা তাহলে ভি ইকুয়াল টু, স্যার এটাকে ল্যামডা বাই টি কে এভাবে লেখা যায় 1/t ইন্টু ল্যামডা, কারণ 1 এর সাথে ল্যামডা গুণ করলে তো আবার এটা চলে আসে, ঠিক কিনা? 1/t ইন্টু ল্যামডা লেখা যাবে, গেল। আর 1/t মানে আমরা কি জানি, 1/t মানে হচ্ছে কি কম্পাঙ্ক, আমরা পড়ছি f ইকুয়াল টু 1/t, কিছুক্ষণ আগে পড়ে আসছে, ইয়েস অর নো? তাহলে 1/t এর জায়গায় কি লিখে দিলাম f ইন্টু কি ল্যামডা, সুতরাং v ইকুয়াল টু কত f ল্যামডা, প্রমাণিত। তরঙ্গ বেগ ইকুয়াল টু কম্পাঙ্ক ইন্টু কি তরঙ্গ দৈর্ঘ্য। পারা যাবে কিনা? এটাই হচ্ছে নির্ণয় সম্পর্ক v ইকুয়াল টু f ল্যামডা। পারবেন? থ্যাংক ইউ স্যার। লিখে ফেলেন, ছুটি। ঘন্টা পড়তে ভালোই তো না?